অংশীজনের মতামতের ভিত্তিতেই আইসিটি আইনের খসড়া, বললেন আসিফ নজরুল। বাদ পড়েছে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান। সায়েন্স ল্যাবে 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত 36, বেশ কয়েকজন ঢাকা মেডিকেলে ভর্তি। পুলিশ সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত। স্বাধীনতার 53 বছরেও বিচার বিভাগ পৃথক না হওয়ায় আইনজ্ঞদের ক্ষোভ। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ। এবং আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সিদ্ধান্ত জনগণের, বললেন ফখরুল। ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক থাকার আহ্বান খসরুর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। এবার বিস্তারিত। আইসিটি আইনের খসড়া থেকে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দেওয়া হয়েছে বলে জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে খসড়াটি প্রণয়নে আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংগঠন ও সাংবাদিকদের মতামত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় কোনো প্রকার উস্কানির শিকার না হয়ে শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিস্তারিত জানাচ্ছেন নাসিমুল বারী সৌরভ। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা আসিফ নজরুল, উপদেষ্টা মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এটা আমরা একটু অ্যামেন্ডমেন্ট করেছি। এই অ্যামেন্ডমেন্ট করার আইন উপদেষ্টা এতে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের খসড়ায় রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি বাদ দিলেও শাস্তির বিধান রাখা হয়েছে। একই সাথে 3 বাহিনীকেও বিচারের আওতায় আনার বিধান রাখা হয়েছে। আমরা যে অ্যামেন্ডমেন্টটা করেছিলাম, আইনের অ্যামেন্ডমেন্ট, সেখানে অর্গানাইজেশনকে শাস্তি দেওয়ার বিধান ছিল এবং আমাদের প্রস্তাবিত অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল কোনো অর্গানাইজেশনকে শাস্তি দেওয়া যদি প্রয়োজন মনে করে শাস্তি দেওয়া দরকার, তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে। তো আজকে আমাদের উপদেষ্টা পরিষদের আলোচনাতে বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা সেই সুযোগ দিতে চাই না। আমরা একদম ডিসেন্ট ওয়েতে, ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই। এ সময় কোনো প্রকার উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। আজকেও ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখন আমরা স্পষ্ট না যে কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং এই অঞ্চলটাতে আমরা প্রায় এই ধরনের ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে কোনো প্রকার উস্কানির মধ্যে না পড়ে আর আলোচনার মাধ্যমে তাদের দাবি দেওয়া ও সমস্যা সমাধানের কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম। দাবি দেওয়াগুলোর ক্ষেত্রে সরকার খুবই রিসেপটিভ, যে আসেন আপনারা কথা বলে এগুলো আপনারা চাইলে এটা সমাধান করতে পারি। সরকার এই ব্যাপারে খুবই রিসেপটিভ আছেন, ওপেন আছে। সব বিষয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বানও জানান তিনি। নাসিমুল বারী সৌরভ, মোহনা সংবাদ, ঢাকা। মুজিববর্ষ উদযাপনের জন্য 2024-25 অর্থ বছরের জন্য বরাদ্দকৃত বাজেট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া রাজনৈতিক দলের অপরাধ বিচারের ক্ষেত্রে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল, এমন বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানায়। বৈঠকে এসব ছাড়াও অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য আইন কর্মকর্তা নিয়োগ সংক্রান্ত বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্সের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। কিছু কিছু অপরাধের স্থল আগে ঠিক করা ছিল শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে। এখন বাংলাদেশের বাইরেও যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পারভিউভুক্ত, জুরিসডিকশনভুক্ত কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে, সেগুলিও এই নতুন সংশোধনের মাধ্যমে ইনকর্পোরেট করা যাবে। একটা মামলার প্রসিডিং চলা অবস্থায় কোনো একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ আপিল করতে চাইতে পারেন। সৃজনশীলতার বিকাশ ঘটে দেশে, এমন শিক্ষা ব্যবস্থায় জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা, তবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কেবল চাকরি প্রার্থী তৈরি হচ্ছে, এটা কাম্য নয়। দুপুরে সচিবালয়ে
শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জাতীয় পাঠ্যক্রমে পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্তির বিষয়ে গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে দূরত্ব বাড়ছে, এটি সমস্যা তৈরি করবে। দুই প্রজন্মের মধ্যে ধ্যান ধারণার ব্যবধান কমিয়ে আনতে হবে। রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৬ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বেলা ৩টার দিকে দুই কলেজের শিক্ষার্থীরা এ সংঘর্ষে জড়ায়। এ সময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। জানা যায়, সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর প্রতিক্রিয়ায় সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্রপাতটি হচ্ছে ঢাকা কলেজের যে সংঘর্ষশীল বাসটি রয়েছে, যেটা মতিঝিল হয়ে চলে, সেই বাসটিকে তারা সিটি কলেজে কিছু সংখ্যক পোলাপান হামলা চালানোর পর তারা তাদের মতো চলে গেছে, স্টুডেন্টরা ওইদিকে আছে। তারপর আজকে এসে আবার তারা শোডাউন দিছে, আমাদের কলেজে ভাঙচুর করছে। তারা দুইবার করছে, একবার করছে, তারপর আরেকবার করছে, এরপর সব স্টুডেন্টরা বের হয়েছে। যখন পোলাপানা জানছে যে আমাদের বাসের গ্লাস ভাঙছে, আবার আমাদের কিছু স্টুডেন্ট ওখানে আহত হয়েছে, এই জন্য পর আমাদের এই যে ক্যাম্পাসের পোলাপান গেছে। তারপরে অনেকক্ষণ ধরে ঝামেলা হয়েছে, সেনাবাহিনী আসে পরে এটা কন্ট্রোল করছে। আর পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ছিলেন আন্দোলনে গুলি চালানোর নির্দেশদাতা। আর এনটিএমসির ডিজি জিয়াউল আহসানকে তিনি তুলনা করেন বসনিয়া হার্জেগোভিনার কসাই কারাদ্জিচের সঙ্গে। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অভিযোগে দায়ের করা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় 7 পুলিশ ও 1 সেনা কর্মকর্তাকে। একে একে প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ বাকিরা। এরপর তাদের ট্রাইব্যুনালে তোলা হয়। ছাত্র জনতার আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের মদতে যে হত্যাযজ্ঞ চালানো হয় তা আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বলেন, পুলিশকে নির্বিচারে গুলি চালানোর হুকুম দিয়েছিলেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় 2 সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং 25 সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করার অপরাধ তারা সংগঠিত করেছেন। গোটা বাংলাদেশ, গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা 2 মাস চেয়েছিলাম, আদালত 1 মাস সময় দিয়েছেন। গুম খুনের জন্য এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে বসনিয়া হার্জেগোভিনার কসাই খ্যাত রাদোভান কারাদ্জিচের সঙ্গে তুলনা করেন তিনি। বাংলাদেশের কসাই হিসাবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে অপহরণ, নির্যাতন, গুম এগুলোর সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ এসেছে। তার নেতৃত্বে বিএনপির নেতা ইলিয়াস আলীকে অপহরণ করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি। জিয়াউল আহসান আয়নাঘর নামে কিছুই সৃষ্টি করেননি বলে দাবি করেন তার আইনজীবী। ওই অফিসে কোনো আয়নাঘর নেই এবং উনি কখনো ডিজিএফআইতে চাকরি করেননি। আয়নাঘর নামক যে একটা ভয়ঙ্কর তথ্য, সেই তথ্যটা নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে, সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক। প্রিজন ভ্যানে তোলার সময় জিয়াউল আহসান বলেন একই কথা। আর বিচার কার্যক্রম চলাকালীন কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর মোট 46 দফায় বিচার বিভাগ পৃথকীকরণে পদক্ষেপ নেওয়া হলেও আজও বাস্তবায়ন না হয় ক্ষোভ প্রকাশ করেছেন আইনজ্ঞরা। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তারা এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন। বিচারহীনতা সংস্কৃতির কারণেই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়েছিল বলেও উল্লেখ করেন আলোচকরা। ইমরান আসাদের রিপোর্ট। বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ে রাজনৈতিক দলগুলো উচ্চকিত থাকলেও নির্বাহী বিভাগের হস্তক্ষেপ থেকে মুক্ত হয়নি। এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন করে একটি মানবাধিকার সংগঠন, যেখানে বিচার বিভাগের নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন আইনজ্ঞরা। But the respect of the people for the judiciary has been on the wane, has been on the decline.
ন্যায় বিচার নিশ্চিতে বিচার বিভাগের ব্যর্থতা জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ মানুষকে যুক্ত করেছে বলে উল্লেখ করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য জিমি আমির। বিচারহীনতা কাকে বলে এবং বিচারহীনতা কতটা নির্মম হতে পারে তার প্রতিফলন ছিল যখন ছাত্রদের সাথে সাধারণ মানুষ এক হয়েছিলেন। পরিস্থিতিটা এখন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনায় নেবেন এবং প্রত্যেকটি মানুষ যে সমস্ত ভোগান্তির মধ্যে আছে সে ভোগান্তিটা তারা নিজেরা উপলব্ধি করে প্রত্যেকটি ব্যবস্থা নেবেন। বিচার বিভাগে নিয়োগ প্রক্রিয়ায় নানা বৈষম্য তুলে ধরেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ। সাবঅর্ডিনেট জুডিশিয়ারির বিচারকরা অবসর গ্রহণ করছে 59 বছর বয়সে, আর হায়ার জুডিশিয়ারির বিচারকরা অবসর গ্রহণ করছে হচ্ছিল 67 বছর বয়সে। 8 বছরের এত ব্যাপক ব্যবধান পৃথিবীর কোথাও নাই, ইভেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও নাই, পাকিস্তানেও নাই। সংবিধানের 16টি সংশোধনীতে রাষ্ট্রের চেয়ে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা বেশি ছিল বলে জানান সাবেক বিচারক মাজদার হোসেন। মির্জা গোলাম হাফিজ 46টা সভা করেছিল দিদেন মিনিস্টার, বিচার বিভাগ কিভাবে পৃথক করা যায় পারেননি। আব্দুল মতিন খসরু সহ আওয়ামী লীগের ইউসুফ সাহেবেরা বিচার বিভাগ পৃথকী করার জন্য বিল এনেছিলেন, কিন্তু কোনোটাই আলোর মুখ দেখেনি। প্রধান বিচারপতি পূর্ণ নিয়ন্ত্রণ না পেলে বিচারিক ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন সম্ভব নয় বলে মত দেন তিনি। আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী আইনের পূর্ণ প্রয়োগে যেন হস্তক্ষেপ না হয় সে ব্যাপারে সংস্কার কমিশনের কাছে সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব শফিউল আজিম। দুপুরে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। সংস্কারের মাধ্যমে অপরাধীদের বিচার নিশ্চিতের সুযোগ রাখার পরামর্শের কথাও জানান সচিব। আর কমিশনকে ব্যবস্থাপনা সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়নি উল্লেখ করে লিখিত সুপারিশ চাওয়ার কথা জানিয়েছেন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনাররা, নির্বাচনী কর্মকর্তারা কোনো ধরনের অন্য কোনো কর্তৃপক্ষ দ্বারা যাতে বাধাগ্রস্ত না হন, অন্য কেউ যাতে এখানের উপর হস্তক্ষেপ না করতে পারে, সেটা যাতে ভবিষ্যতে না হয়, আমরা সেটা একটা বড় সুপারিশ আছে আমাদের। আইন কানুন বিধিবিধানে কিছু সীমাবদ্ধতা আছে, এগুলো দূরীভূত করা দরকার, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো প্রয়োগ। যে নির্বাচন কমিশনকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের সংবিধান এবং আদালতের মাধ্যমে, উচ্চ আদালতের মাধ্যমে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তা জনগণ নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন, আগামীতে কেউ যেন ক্ষমতার অপব্যবহার করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ফেনী ও কুড়িগ্রাম প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। ফেনীর ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণকে শিক্ষা উপকরণ এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বাধা দিতে পারে না বিএনপি, তবে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ সবাইকে বিচারের আওতায় আনতে হবে। এ নিয়ে বিএনপির অবস্থান ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সে নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। আমরা কখনোই কাউকে কোন দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে। সব জঞ্জাল দূর করে অন্তর্বর্তী সরকার দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা জানান তিনি। তাদেরকে একটু সময় দিতে হবে, ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আসবে। তো আমরা বলেছি এটা একটু তাড়াতাড়ি করলে ভালো। এদিকে কুড়িগ্রামের উলিপুরে এক জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেন, আবারও যাতে স্বৈরাচারী অপশক্তি ফিরে আসতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা হবে, প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া, যার মাধ্যমে হাসিনার মতো দৈত্য সৃষ্টি হয়েছে, সেই দৈত্য যাতে সৃষ্টি না হয়, ক্ষমতার বন্টন হবে, ভারসাম্য রক্ষা করা হবে। 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত। জনগণ রায় দিলে আগামীতে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হবে বলেও জানান তিনি। জনগণ যদি আমাদেরকে রায় দেয়, তারেক রহমান সাহেব জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছে এবং সেই জাতীয় সরকার 31 দফার সংস্কার
বাস্তবায়ন করবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। 3 দিনের মধ্যে রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে ট্রাফিক পুলিশ। প্রথম দিনে বিভিন্ন সড়কে চলাচল কমলেও খুব একটা কড়াকড়ি ছিল না। আদালতের নির্দেশে শ্রদ্ধা জানিয়ে চালকরা বলছেন, বিকল্প আয়ের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ হলে পরিবার পরিজন পথে বসতে হবে সবাইকে। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগরে 3 দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশনা এসেছে মঙ্গলবার। প্রথম দিনেই রাজধানীর বিভিন্ন সড়কে অটোরিকশার দাপট অনেকটাই কম দেখা যায়। গত কয়েকদিনে যাদের রিকশা আটক হয়েছে সেসব মালিক ও চালকরা জড়ো হয়েছেন ট্রাফিক কার্যালয়ে। রিকশা ফেরত না পেয়ে জানালেন তাদের কষ্টের কথা। 3 দিনের মধ্যে বললে তো 12 লক্ষ লোককে আপনার সামলা সম্ভব না। এগুলোর কোনো কাগজ করা লাগবে, এটা আয়ত্তে আনার লাগবে। এটা বন্ধ করা মানে অর্থ নষ্ট করা সম্পদ। কর খাইয়া শুল্ক খাইয়া আপনারা প্রতিদিন আপনারা হাজার হাজার টন মাল আপনারা কি করে শিপমেন্ট নিতেছেন। বাট আমরা যখন গরিব মানুষ এই জিনিসগুলা চালাইয়া নিয়ে কিনে যখন আমরা রাস্তায় বের হই তখন আমাদের অবৈধ বলা হয়। যাপিত জীবনের ব্যস্ততায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে অটোরিকশা বন্ধ না করার দাবি জানিয়েছেন চালকরা। এটা নিষিদ্ধর একটা টাইম এবং সময় দিতে হবে। এই 3 দিন 5 দিন 1 সপ্তাহ নিম্নত না হলেও 15 দিন সময় দিতে হবে। দিলে গরিবরা বিকল্প পথ বেছে নিবে। গাড়িগুলো নিয়ে বাজেয়াপ্ত করে দেয়, এখন আর গাড়ি দিবে না। গাড়িটা কিনছি আমার সমিতিতে টাকা লইয়া। এদিকে অটোরিকশার কারণে সড়কে বিশৃঙ্খলা বেড়েছে জানালেন প্যাডেল চালিত রিকশা চালকরা। বন্ধ করলে সবার সুবিধা, কারেন্টের সুবিধা, মানুষের চলাফেরার সুবিধা, গাড়ি ঘোড়ার সুবিধা। একটা জিনিস দেয়, এটা ট্যাকেল দেওয়া হয়। এই একটা জিনিস থেকে 19 থেকে 20 হলে মনে হয় দুর্ঘটনা। ওটা তো দুর্ঘটনা, রানিং এর মধ্যে মনে যাইতেছে, হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে গেলো। মানুষ বাংলো, প্যাসেঞ্জারের বাংলো, মানে ড্রাইভারের গতি এলো। আগে যাওয়ার রাস্তা নয়, তারপর আগে যাবো, মানে যা করে অটোরিকশাওয়ালারা মানে সহ্য হওয়ার মতন না। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবি জানিয়েছেন অন্যান্য বাহনের চালকরাও। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুদ্ধের সহস্রতম দিনে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলার পর পাল্টে যেতে শুরু করেছে দৃশ্যপট। প্রথমত, রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনের নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র সামরিক সহায়তা কমিয়ে দিলে যুদ্ধে হেরে যাবে কিয়েভ। ইউক্রেন যুদ্ধের সবশেষ অবস্থা জানাচ্ছেন কাজী শাহরিন। মঙ্গলবার পার হয়েছে ইউক্রেন যুদ্ধের সহস্রতম দিন। এদিন আচমকা নতুন দিকে মোড় নেয় যুদ্ধ পরিস্থিতি। বাইডেনের ঘোষণা মেনে এদিন মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ না জানা গেলেও বেজায় চটে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক ফরমানে তিনি ইউক্রেনে পরমাণু হামলার নির্দেশ দেন। এরপর আতঙ্ক ছড়িয়েছে যুক্তরাষ্ট্রেও। রাশিয়ার হামলার আশঙ্কায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধ করে দিয়েছে তারা। কর্মীদের নিরাপদ আশ্রয় থাকতে বলার পাশাপাশি বিমান হামলাজনিত সতর্ক সংকেত ঘোষণা করা মাত্রই মার্কিন নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। এর মধ্যে মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার হটলাইন সংযোগ বন্ধ করে দিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থা তাসকে এ তথ্য জানান। 1962 সালে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট চলাকালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতাদের মধ্যে সরাসরি কথা বলার জন্য হটলাইনটি চালু করা হয়। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মনেও ভর করেছে নতুন আতঙ্ক। তার ধারণা, হোয়াইট হাউসে প্রবেশের পর কিয়েভকে অস্ত্র সহায়তা কমিয়ে বা সীমিত করে দিতে পারে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি তাই হয় তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ হেরে যাওয়া হবে সময়ের ব্যাপার। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জেলেনস্কি। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়ার সামরিক বাহিনী। এরপর থেকে পূর্ব ইউরোপের এ দেশটিতে প্রায় 12,000 বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও 50 ফিলিস্তিনি নিহত ও আরও 110 জন আহত হয়েছেন। এতে উপত্যকাটিতে প্রাণহানি পৌঁছেছে 43,972-এ। আহত সংখ্যা উন্নীত হয়েছে 1,04,008 জনে। ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি মানুষ আটকা পড়েছেন বলে ধারণা করছে স্থানীয়রা। এদিকে গত 2 মাসে ইসরায়েলি হামলায় লেবাননে 2 শতাধিক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ব্যক্তিগত কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হেড কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হেরার্দো দানিয়েল তাতা মার্তিনো। 2023 সালে মায়ামির প্রশিক্ষকের দায়িত্ব নেয়ার পর তার হাত ধরেই ক্লাবটিতে যোগ দেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, সের্জিও বুস্কোস ও জর্দি আলবার মতো বার্সেলোনার সাবেক তারকারা। তার কোচিংয়ে 2023 লিগস কাপ জেতার পাশাপাশি 2025 ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয় মায়ামি। যদিও শেষটা ভালো হয়নি মার্তিনোর। 2024 মেজর লিগ সকারের প্লে অফে প্রথম রাউন্ডে আটালান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় ক্লাবটি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবার। অংশীজনদের মতামতের ভিত্তিতে আইসিটি আইনের খসড়া, বললেন আসিফ নজরুল। বাদ পড়ছে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান। সায়েন্স ল্যাবে 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত 36, বেশ কয়েকজন ঢাকা মেডিকেলে ভর্তি। পুলিশ সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত। স্বাধীনতার 23 বছরেও বিচার বিভাগ পৃথক না হওয়ায় আইনজ্ঞদের ক্ষোভ, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তাগিদ। এবং আওয়ামী লীগ রাজনীতি করবে কিনা সিদ্ধান্ত জনগণের, বললেন ফখরুল। ক্ষমতার অপব্যবহার রোধে সতর্ক থাকার আহ্বান খসরুর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পান ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।